বিশ্বকাপে হ্যারি কেনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারালো ইংল্যান্ড। ডিআর কঙ্গোর বিপক্ষে রোনালদোর পর্তুগালের ড্র। অবশেষে যুদ্ধবন্ধের চুক্তিতে সই করলেন ট্রাম্প পেজেশকিয়ান। চূড়ান্ত সমঝোতার ১৪ দফা প্রকাশ। এবং সরকারি চাকরিতে যোগদানের কয়েক বছরের মধ্যে বিপুল সম্পদের মালিক বিএসটিআই এর ফিল্ড অফিসার। কোটি টাকার বাড়ি নিয়ে প্রশ্ন। স্বাগত সকালের বুলেটিনে। আমি শাহজিয়া শাওন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবার কনফিডেন্স সিস্টেমের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। হ্যারি কেনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করল চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বুধবার রাতে আমেরিকার ডালাসে অনুষ্ঠিত এল গ্রুপের ম্যাচে ক্রোয়াটারদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় টমাস টুখেলের শিষ্যরা। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষস্থানটি গ্যারি লিনেকারের সঙ্গে ভাগ করে নেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। ছেড়ে খেলেননি কোয়াটারো। জুট বেলিংহাম ও র্যাশফোর্ডের মুহুর্মুহু আক্রমণের মুখে ২ গোল করে ব্যবধান কমায় বাতুরিনা ও পিটার মুসারা। ওদিকে কে গ্রুপের খেলায় দুর্বল কঙ্গোর সাথে ড্র করে বিশ্বকাপ মিশন সূচনা করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আফ্রিকার দেশটির সাথে এক স্কোর লাইন নিয়ে শেষ হয়েছে ইউরো জায়ান্টদের ম্যাচ। হিউস্টনে ফেভারিট হয়েও মাঠে নামে পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটে হোয়াও নেভাসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। শুরু থেকেই কঙ্গোর বক্সে মুহুর্মুহু আছড়ে পড়ে পর্তুগিজদের আক্রমণ, কিন্তু ম্যাচের গতিপথের বিপক্ষে গিয়ে প্রথমার্ধের অতিরিক্ত সময় ম্যাচের সমতা ফেরায় কঙ্গো। কর্নার থেকে হেড দিয়ে গোল করেন নেভিসা। বিরতি থেকে ফিরে পর্তুগাল যেন বেশি করে হারিয়েছে খেলার ধার। ছন্নছাড়া খেলায় গোলের খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বিশ্বকাপের ফেভারিটরা। যুদ্ধবন্ধের চুক্তিতে স্বাক্ষর করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জি7 সম্মেলনের শেষে ফ্রান্সের ভার্সাইলে নৈশভোজ সমঝোতা স্মারকে নথিতে সই করেন এই নেতা। ইরানের পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও নথিতে সই করেছেন বলে জানিয়েছেন রয়টার্স। এর আগে গত রোববার ইলেকট্রনিক চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল দুই দেশ। শুক্রবার সুইজারল্যান্ডের দুই দেশের নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে সই করবে ওয়াশিংটন, তেহরান। জেনেভার আয়োজনে কাতার, পাকিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশ উপস্থিত থাকবে। আমেরিকার পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সেখানে উপস্থিত থাকতে পারেন বলে গুঞ্জন শুরু হয়েছে। এদিকে চূড়ান্ত সমঝোতায় ১৪টি দফা প্রকাশ করেছে দুই দেশ। হরমুজ খুলে দেওয়া, পরমাণু অস্ত্র না তৈরি, নৌ অবরোধ প্রত্যাহার, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধের মতো শর্ত রয়েছে এতে। সরকারি চাকরিতে যোগদানের আগে পরিবারের বসবাস ছিল মাটির ঘরে। বাবা গ্রামের মেলায় ঘুরে মিষ্টি বিক্রি করতেন। অথচ চাকরিতে যোগদানের কয়েক বছরের মধ্যেই গ্রামের বাড়িতে গড়ে উঠেছে কোটি টাকার বিলাসবহুল ভবন। রয়েছে বিপুল পরিমাণ কৃষি জমি ও শহরে একাধিক প্লট কেনার অভিযোগ। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এর এক ফিল্ড অফিসারের বিরুদ্ধে এমন অভিযোগের অনুসন্ধান করেছে চ্যানেল ওয়ান। ২০১৫ সালের জানুয়ারিতে বিএসটিআই এর ফিল্ড অফিসার পদে যোগ দেন নাটোরের সিংড়া উপজেলার শাহিদুল ইসলাম। এরপরই পাল্টাতে থাকে ভাগ্যের চাকা। রাতারাতি বদলে যায় পরিবারের আর্থিক অবস্থা। স্থানীয়দের অভিযোগ, চাকরিতে যোগদানের মাত্র কয়েক বছরের মধ্যেই আয়েশ বাজার সংলগ্ন এলাকায় বিলাসবহুল ভবন, যার ব্যয় প্রায় ১.৫ কোটি টাকা। শুধু বাড়িই নয়, একসময় ২-৩ বিঘা জমির মালিক পরিবারটি বর্তমানে প্রায় ৭০ বিঘা জমিতে চাষাবাদ করছে। নাটোর জেলা শহরেও কিনেছেন একাধিক জমি। সরকারি বেতন ভাতা প্রধান আয়ের উৎস হলেও স্থানীয়দের অভিযোগ, সেই আয়ের সঙ্গে মেলে না বর্তমান জীবনযাত্রা ও সম্পদের হিসাব। চাকরি করে চাকরি জীবনে এসব কিছু করা হয়। জমা জমি তখন ধরেন ৫-৭ বিঘে। ৫-৭ বিঘা। এখন কেমন আছে? এই হয়তো ৪০-৪৫ বিঘে। ৪০-৪৫। এখন কয় যে তেমন ঘুষ খাই না, ঘুষ যদি করে খানো নি না।
বেকার অবস্থা। যদিও শহীদুল ও তার পরিবারের দাবি, চাকরির পাশাপাশি লেখালেখি থেকে বছরে আয় প্রায় 40 লাখ টাকা। এছাড়া বেতন ভাতার বাইরে বোনাস পান প্রায় 16 লাখ টাকা। বৈধ আয়, গৃহঋণ এবং ব্যক্তিগত সঞ্চয় থেকে বাড়ি নির্মাণ ও জমি কেনা হয়েছে বলে দাবি শহীদুলের। না না, বাসা বাড়ি কি কিনেছে, খালি জায়গা কিনে বাউন্ডারি দিচ্ছি। 13 লাগবে। আচ্ছা, শুনুন প্রথম কিনেছিল, আর শেষে যে কত কিনেছিল, এখন 20 লাখ কি 16 লাখ। মল্লিক ব্রাদার্স থেকে লেখালেখি করি। মল্লিক ব্রাদার্স থেকে আপনি খোঁজ নেন, আমি প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা করে পাই প্রতি মাসে। তারপরে হচ্ছে যে আমাদের বিএসসিআই যে একটা বোনাস আছে, বোনাসটা হচ্ছে আমরা প্রতি 3 মাস পর পর হচ্ছে 2.5 লাখ 3 লাখ টাকা করে বোনাস পাই। এতে বছরেই আমাদের প্রায় 15-16 লাখ টাকা আসে। বছরে আপনারা 16 লাখ টাকা বেতন ছাড়া বোনাস পান। বেতন ছাড়াই বোনাস পাই। তবে মল্লিক ব্রাদার্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও জানায়, প্রকাশনায় শহীদুল ইসলাম নামে কোনো লেখক নেই। শাহিদুল ইসলাম? জি। না স্যার, আমাদের কাছে নাই। না। সাক্ষাৎকারের কিছুক্ষণ পরই সংবাদ প্রচার না করার অনুরোধ জানিয়ে টাকা দেওয়ার প্রস্তাব দেন শহীদুলের ছোট ভাই। এখন এমন একটা অবস্থা আছে, না পারিচ্ছি করতে, না পারিচ্ছি সেরতে, মনে জানে সময় সময় কয় পড়াই গন্ডগোল লাগে। সচেতন নাগরিক কমিটি বলছে, একজন সরকারি কর্মকর্তার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠলে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আমরা প্রত্যাশা করি যে তার বিরুদ্ধে একটি তদন্ত করে তার এই এত বিপুল সম্পদের অধিকারী কিভাবে হলেন এটি জনসমক্ষে নিয়ে আসা দরকার। একজন ফিল্ড অফিসারের পক্ষে বছরে 16 লাখ টাকা বোনাস পাওয়া বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন বিএসটিআই এর এই কর্মকর্তা। জানান, তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধান কার্যালয়ে জানানো হয়েছে। বিষয়টা হলো যে আমি তো এখানে একটা অফিসের প্রধান। জি জি। আমাদের মূল প্রধান হলো ঢাকা, জিপি মহোদয়। আমার মনে হয় আপনি বিষয়টা যদি ওইভাবে করে, তাহলে ওইখানে আমার মনে হয় বললে সবচেয়ে ভালো হয়। সরকারি কর্মকর্তার সম্পদের পরিমাণ, আয়ের উৎস এবং বাস্তবতার মধ্যে ফারাক নিয়ে এখন প্রশ্ন স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। অভাবের তাড়নায় সরকারি কর্মকর্তারা দুর্নীতিতে জড়ান না, বরং তাদের দুর্নীতির কারণ উচ্চাভিলাষ। সুতরাং শুধুমাত্র পে স্কেল বাস্তবায়ন হলেই সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি কমবে, অর্থমন্ত্রীর এমন ধারণা সঠিক নয়, এমনটাই মনে করেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি কমাতে প্রয়োজন আমলাদের মানসিকতার পরিবর্তন, সেই সাথে নিশ্চিত করতে হবে অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি। দীর্ঘ সময় পর বাস্তবায়ন হতে যাচ্ছে জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল। 2015 সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর নবম পে স্কেল আসতে সময় লাগলো 11 বছর, যা দেশের ইতিহাসে সবচেয়ে লম্বা বিরতি। সরকারি কর্মচারীদের যে বেতন কাঠামো ছিল, এটা তার জীবনযাত্রার জন্য যথেষ্ট ছিল না। বিশেষ করে গত কয়েক বছরে যে মূল্যস্ফীতি হয়েছে, বিপুল সংখ্যক কর্মচারীর কিন্তু দুর্নীতির সুযোগ নেই। সুতরাং তার ইচ্ছে করলেও দুর্নীতি করতে পারে নাই। তাদের জন্য বিশেষ করে এটা একটা ভালো একটা সুফল নিয়ে আসবে, তাদের জীবনযাত্রাটাকে সহজ করবে। প্রশ্ন উঠেছে পে স্কেল নিয়ে অর্থমন্ত্রীর এক বক্তব্যকে ঘিরে। 11 বছর ধরে পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে, তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। তবে টিআইবির মতে দুর্নীতি কমার সঙ্গে পে স্কেল সরাসরি সম্পর্কযুক্ত নয়। শুধুমাত্র বেতন ভাতা বা পে স্কেল অনুমোদন করার এবং তার সেটা প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটা হবে না, কোনো সুফল আসবে না বাস্তবে। এর ফলে যেটা অনিয়ম, দুর্নীতি আরও বাড়বে। এবং সেই দুর্নীতি আমাদের আগের অভিজ্ঞতায় দেখা গেছে যে দুর্নীতি শুধুমাত্র ব্যাপকতা বাড়াই তা অব্যাহত থাকে সেটাই না, এবং দুর্নীতির যে প্রিমিয়ামটা, রেটটা, সেটা বেড়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি করা হয় মূলত উচ্চাবিলাসী জীবনযাপনের প্রলোভন থেকে, অভাবের তাড়নায় নয়, এমন মত এই সাবেক সরকারি কর্মকর্তার। বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা প্রতিযোগিতা, কে কত সহজে, কিভাবে, কত তাড়াতাড়ি, কত দ্রুত ধনী হতে পারে। অন্যদিকে টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, বেতন বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি করলে যথাযথ শাস্তির ব্যবস্থা রাখতে হবে। উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম, সেখানে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলো হিসাবে বিবেচিত। তারা সরকারের কাছ থেকে যে বেতনটা পায় সেটাই তাদের জীবনযাত্রার জন্য মর্যাদা সম্পন্নভাবে তারা জীবনযাপন করতে পারে। যে সেখানে কিন্তু অনিয়ম হলে বিচারের মুখোমুখি হতে হয়। সাথে সাথে যে প্রণোদনার সাথে সাথে যে জবাবদিহিতা, সেটা নিশ্চিত করতে পারছি না, যার ফলে যতই সরকারের সদিচ্ছা থাকুক না কেন,
এটা কিন্তু সুফলটা আসবে না। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা, ডিজিটাল প্রক্রিয়া সম্প্রসারণ এবং জবাবদিহি ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব। তোফাজ্জল হোসাইন, ওয়ান নিউজ, ঢাকা। সকালে বুলেটিনে নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন। অর্থনীতিতে গতিশীলতা ফেরাতে প্রথমবারের মতো বাংলাদেশ মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করা হচ্ছে। এই অঞ্চল থেকে শুল্কমুক্ত সুবিধায় পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন ব্যবসায়ীরা। বুধবার দুপুরে সচিবালয় অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নসিমুল গনি। তিনি বলেন, প্রাথমিকভাবে মাতারবাড়ি, গভীর সমুদ্র বন্দর ও চট্টগ্রাম বন্দরের কাছে 600 একর জমিতে এই অঞ্চল গড়ে তোলা হবে। এছাড়া রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন করা হয়েছে বৈঠকে। চট্টগ্রামের আনোয়ার চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠায় উন্নয়ন ও ভূমি অগ্রাধিকারের চুক্তিরও অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না এবং সেটাতে আমাদের দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে, তখন এই এলাকায় কাজ করবে। আপাতত 2টা জায়গায়, মাতাবাড়ি বন্দরের কাছে, আর একটা হচ্ছে যে চিটাগংয়ের পোর্টের কাছে। চট্টগ্রামের বাকুলিয়ায় 5 বছরের শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি মনিরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রাজধানীর মিরপুরে রামিসা হত্যার মতো এই মামলার বিচারও শেষ হলো অবিশ্বাস্য দ্রুততায়। আইনজীবী বলছেন, ধর্ষণ প্রমাণিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে অন্য কোনো অপরাধের রেকর্ড না থাকায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। এদিকে আয়াত নামে এক শিশুকে 6 টুকরো করা চাঞ্চল্যকর মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের আরেকটি আদালত। বুধবার সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মনিরকে। গত 21 মে 5 বছরের শিশু ধর্ষণের দিনই তাকে গ্রেফতার করে পুলিশ। আলোচিত এই মামলায় 18 জনের সাক্ষ্য, আসামির জবানবন্দি, যুক্তিতর্ক, জেরাসহ বিচারিক কাজ শেষ হয় মাত্র 7 কর্মদিবসে। 8ম দিন বেলা 1:15টার দিকে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। তবে সন্দেহাতীতভাবে ধর্ষণ প্রমাণিত হলেও আসামির আগের কোনো অপরাধের রেকর্ড না থাকায় তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। আমরা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারাই আসামির পূর্বে কোনো মামলা না থাকায় এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। আসামির পিসিপিআর এবং পিসিপিআর নীল ছিল এমন সামগ্রিক বিবেচনা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই রায়ের প্রতি আমরা সন্তুষ্ট। মামলায় শেষ পর্যন্ত অপরাধ প্রমাণ হওয়ায় সন্তুষ্ট ভুক্তভোগীর পরিবার। এরকম সহিংসতা যেন আর কোনো শিশুর উপর না হয় সেই প্রত্যাশা তাদের। আর কোনো ফ্যামিলির জানি এরকম না হয়, বাংলাদেশের ভিতর জানি এটা বন্ধ করে সরকার, ওরা জানি ফাঁসি দিয়ে জানি মারে। আমি সরকারের কাছে আবেদন, আমি রাষ্ট্রের কাছে আবেদন। বিচারিক কাজের মতো এই মামলার তদন্ত হয় দ্রুত গতিতে। স্বল্প সময়ে তদন্ত, দ্রুততম সময়ে বিচার। বিচারপ্রার্থীরা বলছেন, বাকুলিয়ার এই ঘটনার মতো অধিকাংশ মামলার ক্ষেত্রে এই ধারা অব্যাহত রাখা গেলে অভাবনীয় উন্নতি হতো দেশের সামগ্রিক আইনশৃঙ্খলায়। এদিকে চট্টগ্রামের আরেকটি আদালতে 5 বছরের শিশু আয়াত হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। 2022 সালের 15 নভেম্বর বন্দরটিলা এলাকায় অপহরণের 2 সপ্তাহ পর শিশু আয়াতের 6 টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় 3.5 বছর পর এই মামলার রায় দেয় আদালত। নির্মম, নিষ্ঠুর, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী যেই ঘটনা হয়েছে, এইটার পর্যবেক্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ঘটনার নৃশংসতায় এতটাই ব্যাপক ছিল যে সমাজে তা রীতিমতো ভীতি তৈরি করার মতো ক্রাইম সিরিয়াল দেখে এই বর্বরতা ঘটানো হয় বলেও উল্লেখ করা হয় এতে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। এদিকে নাটোরে 5 বছর এক শিশুকে ধর্ষণের মামলায় জালালউদ্দিন নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রমে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার রাজশাহী দ্রুত বিচারক ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন। মামলার অভিযোগে বলা হয়, 2023 সালের অগাস্টে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে শিশুটিকে ধর্ষণ করেন প্রতিবেশী জালালউদ্দিন। পরে এই ঘটনায় মামলা করেন শিশুটির মা।
নাটোরে রুজু হয় এবং নাটোর নারী শিশু কোর্টে বিচার চলে। পরবর্তী সময় এটা গেজেট হয়ে রাজশাহী কোর্টে আসে। বিজ্ঞ বিচারক এই মামলায় এই আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাস কারাদণ্ড দিয়েছেন, সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সকালে বুলেটিনে নিচ্ছে আরো একটা বিরতির সাথেই থাকুন। রাজধানী আদাবরে ছিনতাইকারীকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনায় কবজি কাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ সহ 6 জনকে আটক করেছে র্যাব। বুধবার বিকেলে কারওয়ানবাজারের র্যাবের মিডিয়া সেন্টার এক ব্রিফিংয়ে র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসানের তথ্য জানান। তিনি বলেন, অভিযুক্তরা ছিনতাইয়ের সময় পুলিশের বাধার মুখে চাপাতে দিয়ে হামলা চালায়। এতে আদাবর থানায় ওসি ও এক এসআই গুরুতর আহত হন। এই ঘটনায় মোহাম্মদপুর ও পীরের বাগ থেকে তাদের আটক করা হয়। আটক অপরজন হলেন মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ও রফিকসেল বাবু। এদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব 2 এর অধিনায়ক। কালকে 6 জনকে আমরা দ্রুততম সময় ধরলাম, এর মানে হচ্ছে যে আমরা আমাদেরও আভিযানিক পদ্ধতিগুলোতে চেঞ্জ আনছি, যাতে করে তারা খুব বেশি আর সুবিধা করতে না পারে। আশা করি খুব দ্রুতই এদেরকে আমরা সাপ্রেস করতে পারবো। আপনাদের সহযোগিতা চাই। ইসলামী ব্যাংকে রাজনীতি মুক্ত করার এবং নিরপেক্ষ অভিজ্ঞ লোক দিয়ে পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সকালে গভর্নরের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধি দল। বৈঠকে লুট করা গোষ্ঠীর হাতে থাকা ব্যাংকের শেয়ার পুরনো মালিকদের কাছে বা আইপিও পদ্ধতি শেয়ার বাজারের বিক্রির দাবি জানিয়েছেন তারা। সকালে 10:30টায় গভর্নরের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ ব্যাংক যায় 3 সদস্যের ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধি দল। বৈঠকে 7 দফা দাবির বিষয়ে আলোচনা করেন তারা। ইসলামী ব্যাংকের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে পরিচালনা পরিষদ দেওয়া হবে, সেই পরিচালনা পরিষদ যদি গ্রাহক সমাজে তাদেরকে গ্রহণ করে এবং তাদের ব্যাপারে কোনো অভিযোগ না আসে, তারা যদি স্বচ্ছ হয় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে চ্যারিটি দিক থেকে, তাহলে আমরা বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানাবো। যদি কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে দেওয়া হয় যারা ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে জড়িত, তাহলে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব। এই ছিল সকালের বুলেটিন। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।